না না, এদের মধ্যে কেউ নয়। বর্তমান সময়ে সত্যিকারের জ্ঞানী আর গুণী ব্যক্তি পাওয়া বড়ই দুষ্কর। ভারতের একটা ছোট্ট রাজ্য পিম্পলির রাজসভায় বসে এই কথাটাই ভাবছিলেন মহামন্ত্রী কৃষ্ণস্বামী। পিম্পলি রাজ্যের মহারাজ ভীমদেব আজকে এক তর্ক সভার আয়োজন করেছেন, যেখানে গোটা ভারতবর্ষের বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী ছাত্ররা অংশগ্রহণ করতে এসেছিল। বিজয়ী ছাত্রের জন্য রয়েছে মন্ত্রী পরিষদের মধ্যে একটি পদ। এই সভাতেই প্রথমবার তক্ষশিলার তরফ থেকে প্রতিনিধিত্ব করতে আসছেন সবচেয়ে যোগ্য ও মেধাবী ছাত্র চাণক্য। মহামন্ত্রী কৃষ্ণস্বামী সমস্ত প্রতিযোগীদের দেশের কল্যাণের বিষয়ে, সমাজের কল্যাণের বিষয়ে প্রশ্ন করছিলেন, কিন্তু কোনো প্রতিযোগী তার প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিলেন না। আর তারপর এলো চাণক্যের পালা। সভায় উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে নিজের মাথার টিকিটাকে সযত্নে বেঁধে এক অদ্ভুত আত্মপ্রত্যয়ের সাথে মহারাজের সম্মুখে এসে দাঁড়ালেন চাণক্য। মহামন্ত্রী চাণক্যকে জিজ্ঞাসা করলেন, সব থেকে বড় শত্রুকে? চাণক্য মৃদু হেসে বললেন, অহংকার। অহংকারের চেয়ে বড় শত্রু আর কিছুই নেই। সভায় উপস্থিত সকল মন্ত্রীগণ চাণক্যের উত্তরের প্রশংসা করে উঠলেন। কৃষ্ণস্বামী তার পরের প্রশ্ন করলেন, সব থেকে বড় ধন কি? চাণক্য বললেন, বিদ্যা। বিদ্যাই হলো সবচেয়ে বড় আর অমূল্য ধন। চাণক্যের উত্তর শুনে সভার মধ্যে উপস্থিত অন্য প্রতিযোগীরাও হাততালি দিতে শুরু করল। কিন্তু মহারাজ ভীমদেবকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি চাণক্যের উত্তরে বিশেষ প্রসন্ন হননি। কারণ মহারাজের মতে সবচেয়ে বড় ধন হল রাজকোষ। প্রশ্নোত্তরের পর্বকে আরো এগিয়ে নিয়ে যেতে মহামন্ত্রী জিজ্ঞাসা করলেন, সব থেকে বড় বীর কে? চাণক্যের উত্তর, দানবীর। নিজের সম্পদ যে অকুণ্ঠায় দান করতে জানে, তার চেয়ে বড় বীর আর কেউ হতে পারে না। মহারাজের ধারণা হলো চাণক্য যেন ব্যঙ্গ করছেন তার সাথে, উপহাস করছেন তার বীরত্বের। নিজের ক্রোধকে সংবরণ করতে তিনি নিজের সিংহাসনটিকে শক্ত করে ধরলেন। কিন্তু মহারাজের মনের ভাব বুঝতে পারলেও নির্লিপ্তভাবেই দাঁড়িয়ে রইলেন চাণক্য। কিন্তু সভার অন্য সদস্যরা যখন মহারাজকে দেখলেন, ভয়ে তাদের প্রাণ অবধি কেঁপে উঠল। মহামন্ত্রী তার পরের প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য উদ্যত হতেই মহারাজ তাকে হাতের ইশারাতে থামিয়ে দিলেন। গম্ভীর স্বরে বললেন, এই ব্রাহ্মণ ছাত্রকে পরের প্রশ্ন আমি জিজ্ঞাসা করব। রাজসভায় এক গভীর নীরবতা, যেন ভীষণ ঝড়ের পূর্বাভাস। চাণক্যের কথা ভেবে সভায় উপস্থিত সবাই শঙ্কিত, কিন্তু চাণক্য নির্লিপ্ত। মহারাজ কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন, শাস্ত্র বড় না রাজা? চাণক্য একটুও বিচলিত না হয়ে বিনয়ের সাথে বলে উঠল, মহারাজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, প্রতিপালন করেন, কিন্তু মহারাজের সব সিদ্ধান্তের উৎস হল শাস্ত্র, তাই শাস্ত্রই বড়। ক্রোধে অগ্নিশর্মা ভীমদেব সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠলেন, মূর্খ! রাজাই সব থেকে বড়, শাস্ত্র নয়। যদি রাজাই না থাকে তবে সাম্রাজ্য প্রজা কিছুই থাকবে না। আর সাম্রাজ্য প্রজা ছাড়া তোমার এই শাস্ত্রের কি মূল্য আছে? এইটুকুও বুদ্ধি নেই তোমার? মহারাজ যতধিক ক্রোধিত, চাণক্য ততোধিক ধীর ও শান্ত কণ্ঠে বললেন, আমায় ক্ষমা করবেন মহারাজ, তবে এইটুকুই বলবো, প্রজার জন্য রাজা, রাজার জন্য প্রজা নয়। জনগণ আছে তাই আপনি আছেন। মহারাজ নিজেকে আর সামলাতে পারলেন না। রাগে তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে লাগলো। নিজের তলোয়ার বের করে চাণক্যকে বললেন, এখন তোর মতো তুচ্ছ আর সাধারণ ব্রাহ্মণ আমায় জ্ঞান দেবে? ভুলে যাস না, ভিখারির থেকে অধম তুই এখানে দান নিতে এসেছিস। মহারাজের শেষ কথাটা যেন চাণক্যের আত্মসম্মানে ঘা দিল। এটা শুধু তাঁর অপমান নয়,
এটা তার মহাবিদ্যালয় তক্ষশিলারও অপমান। তাই সে নির্ভীক কণ্ঠে মহারাজের চোখে চোখ রেখে বলল, মহারাজ, যারা শিক্ষার পূজারী হয় তারা কখনো সাধারণ হয় না। একটা ছাত্রই কিন্তু একদিন শিক্ষক হয়ে গোটা সমাজের নির্মাণ করে। তারা যেমন কিছু গড়তে পারে তেমনি ভাঙতেও পারে। আর রইল দানের কথা, তাহলে আপনাকে জানিয়ে দিতে চাই, আমি এখানে কোনো দান নিতে আসিনি। আমি ভেবেছিলাম এখানে জ্ঞানের পূজা হবে, কিন্তু সেটা আমার ভুল। যেখানে শাস্ত্রের কোনো সম্মান নেই সেখানে আমি এক মুহূর্তও থাকতে চাই না। কথাগুলো বলে চাণক্য মহারাজকে প্রণাম করে সভা থেকে প্রস্থান করতে শুরু করল। চাণক্যকে যেতে দেখে মহারাজ বিস্মিত হলেন। নিজের তলোয়ার উঁচিয়ে বললেন, তোকে যাবার অনুমতি দিয়েছি আমি। মহারাজের কথা শুনে চাণক্য থেমে গেলেন, ফিরে এলেন এবং নতমস্তকে বললেন, যদি আমি আপনার সম্মানে এতটুকু আঘাত করে থাকি তবে আমায় ক্ষমা করবেন মহারাজ। কিন্তু বিশ্বাস করুন, এই সভাতে আমি শুধুমাত্র আমার নিজের ধ্যান ধারণা, নিজের ভাবনাকেই ব্যক্ত করেছি। চাণক্যের কথা শুনে মহারাজ রাগে উন্মত্ত হয়ে নিজের তলোয়ার নিয়ে চাণক্যকে আক্রমণ করার জন্য এগোলেন। তখনই মহামন্ত্রী তাকে হাত জোড় করে নিরস্ত্র করে বললেন, মহারাজ, মহারাজ শান্ত হন। এই অবোধ বালককে ক্ষমা করে দিন। ও জানে না ও কোথায় দাঁড়িয়ে কি বলছে। আপনি তো দয়াবান, আপনি তো ব্রাহ্মণের সৎকার করতে জানেন। বৃথায় ব্রহ্ম হত্যার পাপ নিজের মাথায় কেন নেবেন? আপনি ক্ষমা সুন্দর মহারাজ, ক্ষমা করে দিন ওকে। মহারাজ ভীমদেব মহামন্ত্রীর কথায় নিরস্ত্র হলেন। চাণক্য মহারাজ সহ সভার সকলকে প্রণাম জানিয়ে প্রধান দ্বারের কাছে যেতেই শুনতে পেলেন মহামন্ত্রী চিৎকার করে বলছেন, চাণক্য, যাওয়ার আগে একটাই পরামর্শ, যদি এই রূপ তোমার ব্যবহার থাকে তবে মনে রেখো, নিজের মাথার যেই টিকির ওপর তোমার এত দম্ভ, না সেই টিকি থাকবে আর না থাকবে তোমার মাথা। এই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েক বছর। ভীমদেবের রাজসভায় অপমানিত হওয়া তক্ষশিলার সেই ছাত্রটি আজকে তক্ষশিলার অধ্যক্ষ। আচার্য চাণক্য নামে তিনি সকলের মাঝে পরিচিত। চাণক্য আজকে তার ছাত্রদের রাজনীতির বিষয়ে পড়াচ্ছিলেন। ঠিক তখনই একজন ছাত্র বলে উঠল, আচ্ছা আচার্য, সেদিন মহারাজ ভীমদেবের রাজসভায় আপনার ভয় করেনি? মহারাজের হাতে তলোয়ার ছিল, কিন্তু আপনি তো নিরস্ত্র ছিলেন। চাণক্য স্মিত হেসে বললেন, কে বলল আমি নিরস্ত্র ছিলাম? আমার কাছে ছিল বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র। শিক্ষার্থীরা পরস্পরের দিকে চাওয়াচাওয়ি শুরু করল। চাণক্য হেসে বললেন, বুদ্ধি, এটাই আমার অস্ত্র ছিল। বুদ্ধিং যস্য বলং তস্য, অর্থাৎ বুদ্ধি যার, বল তার। একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের বুদ্ধি এবং চাতুরীকে কাজে লাগিয়ে যে কোনো যুদ্ধ জয় করতে পারে, তার পরিস্থিতি যতই বিরূপ হোক না কেন। চাণক্যের কথা শুনে তার ছাত্রদের বিশ্বাস হয়ে গিয়েছিল যে তাদের আচার্য কোনো সাধারণ ব্যক্তি নয়। তখনই চাণক্য শীঘ্র পাঠাগারে যাওয়ার নির্দেশ পেলেন। পাঠাগারে চাণক্য একজন দূত মারফত খবর পেলেন যে গান্ধারের রাজা আম্বি ম্যাসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডারের সম্মুখে আত্মসমর্পণ করেছেন। এখন আলেকজান্ডারের নজর সম্পূর্ণ ভারতের ওপরে। চাণক্যের পায়ের তলা থেকে যেন জমি সরে গেল। ভারতবর্ষ তার মাতৃভূমি, তার মাতা। চাণক্য একটু গভীরভাবে চিন্তা করে সেখানে উপস্থিত অন্যান্য আচার্যদের উদ্দেশ্যে বললেন, আলেকজান্ডার যে কোনো সময় ভারতবর্ষের সীমানা অতিক্রম করে ভারতবর্ষ আক্রমণ করতে পারে। না না না, আমাদের ভারতবর্ষকে রক্ষা করতেই হবে। আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা গঠন করব অখণ্ড ভারত। আমাকে শীঘ্রই মগধের রাজা ধননন্দকে এই সংবাদ দিতে হবে। চাণক্যের কথা শুনে আচার্য মেঘনাদ হেসে বললেন, আচার্য, আপনি তো খুব ভালো করেই জানেন ধননন্দ কি ধরনের রাজা। তারপরেও আপনি আশা করছেন যে তিনি আপনার কথা শুনবেন? মেঘনাথের কথা শুনে চাণক্য উত্তর দিলেন, আমি নিজে যাব তার কাছে, অখণ্ড ভারত গঠনের প্রস্তাব রাখব।
মেঘনাদ তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, ধননন্দ, আপনার প্রস্তাব শুনবেন? রাজা ভীমদেবের সভা থেকে আপনি জীবিত ফিরেছিলেন আচার্য চাণক্য, কিন্তু যদি ধননন্দের সভায় যান তবে সম্মানের সাথে সাথে প্রাণটাও খোয়াতে হবে। আমার কথা শুনুন, আমরা শিক্ষক, শিক্ষাদানের দিকেই মনোযোগ দিই, এতেই সবার মঙ্গল। চাণক্য অত্যন্ত অবাক হয়ে বললেন, আচার্য, আচার্য, আমি একজন ব্রাহ্মণ। একজন ব্রাহ্মণের প্রকৃত কর্তব্য হলো মানুষকে সঠিক পথে চালিত করা। যদি ধননন্দ বিপদগামী হয়েছেন তবে আমার কর্তব্য তাকে সঠিক পথ দেখানো, তার ভুল শুধরে দেওয়া। তা না হলে সর্বনাশ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে। মেঘনাদ বিদ্রুপ করে বললেন, তবে মনে হয় এটাই আমাদের অন্তিম সাক্ষাৎ। আসুন, আজকের ভোজনটা আমরা একসাথেই করি। চাণক্য মেঘনাথের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, নিশ্চয়ই আচার্য, কিন্তু এখন নয়। আমার দেশ ও মাতৃকা ভারতবর্ষের ভাগ্য সুরক্ষিত করে, অখণ্ড ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তারপরেই আমি আসবো আপনার কাছে ভোজন করতে। এখন বিদায় নিই। চাণক্য তক্ষশিলা থেকে দীর্ঘ 5 দিনের যাত্রা অতিক্রম করে অবশেষে পৌঁছলেন মগধের রাজধানী পাটলিপুত্রতে। কিন্তু সেখানে পা রাখতেই চাণক্য চমকে উঠলেন। চাণক্য বিস্ফারিত চোখে দেখলেন নগরের প্রান্তে বহু মৃতদেহ ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে, আর কিছু সৈন্যরা এক এক করে সেই দেহগুলোকে নিচে নামাচ্ছে। চাণক্যের বুঝতে বাকি রইল না যে এদের সকলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শোকে ব্যাকুল পরিবার পরিজনরা পাগলের মতো কান্নাকাটি করছে। ওদের মধ্যে থেকে একজন বৃদ্ধার দিকে নজর গেল চাণক্যের। সে তার ছেলের মৃত শরীরটার উপরে আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলছে, আর কতদিন প্রিয়জনকে এভাবে হারাতে হবে? আর কত লোককে তোমরা এভাবে হত্যা করবে? কর দিতে পারছে না বলে কি সমস্ত প্রজাকে হত্যা করবে তোমরা? বৃদ্ধার কান্না শুনে সৈন্যরা রেগে গিয়ে বৃদ্ধাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে বলল, এ বুড়ি, বেশি কথা বললে না তোকেও এক্ষুনি এইখানে ফাঁসিতে ঝুলিয়ে দেব। ভালো চাস তো চুপচাপ চলে যা। কথাটা বলেই সৈন্যরা বৃদ্ধার ছেলের মৃতদেহটি গরুর গাড়ির মধ্যে ছুঁড়ে ফেলে চলে গেল। চাণক্য বৃদ্ধার দুর্দশা আর দেখতে পারলেন না। দৌড়ে গিয়ে বৃদ্ধাকে ধরে বললেন, মা, মা, সাবধানে উঠুন। বৃদ্ধাকে একটা গাছের নিচে বসিয়ে অনুকম্পার সুরে বললেন, মা, না আমি আপনার দুঃখ কম করতে পারবো, আর না আপনার ছেলেকে ফিরিয়ে দিতে পারবো। শুধু এইটুকুই বলবো যে আমি খুব শীঘ্রই আপনাদের এই সমস্যার সমাধানের পথ বের করব। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আজকেই মহারাজ ধননন্দের দরবারে যাব, আর তাকে প্রজাদের এই দুর্দশার কথা জানাবো। তাকে বুঝতেই হবে যে এইভাবে একটা রাজ্য চলতে পারে না। অশ্রু ছলছল চোখে বৃদ্ধা চাণক্যের মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন, আজকে প্রথমবার আমার মনে হলো যে মগধের বুকে এখনো প্রাণ রয়েছে। তুমি এটুকু করুণার বাক্য বলেছ, এটাই আমার জন্য অনেক বাছা। তবে দয়া করে তুমি প্রতিশ্রুতি দিও না, কারণ তুমি জানো না তুমি যার কাছে যাচ্ছ সেই রাজার মধ্যে করুণার এতটুকু আভাস নেই। সে নির্মম, নির্দয়। এ পথ বড় কঠিন। চাণক্য বৃদ্ধার পা ছুঁয়ে বললেন, তবে সেই বন্ধুর পথে আপনার আশীর্বাদই আমার পাথেও হোক, মা। চাণক্য যখন রাজমহলের সামনে পৌঁছলেন, দ্বার রক্ষক তাকে গম্ভীরভাবে জিজ্ঞাসা করল, আপনি কে? চাণক্য খুব নম্রভাবে জানালেন, আমি তক্ষশিলার আচার্য চাণক্য। খুবই আবশ্যক বিষয়ের জন্যে আমি মহারাজের সাথে সাক্ষাৎ করতে চাই। চাণক্যের পরিচয় শুনেও দ্বার রক্ষক অত্যন্ত রূঢ়ভাবে বললেন, মহারাজ এখন অত্যন্ত ব্যস্ত, আপনি অপেক্ষা করুন। চাণক্য এক স্থানে বসে অপেক্ষা করতে থাকলেন। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। যতবারই চাণক্য দ্বার রক্ষককে জিজ্ঞাসা করতেন, ততবারই দ্বার রক্ষক জানাতো যে মহারাজ ব্যস্ত আছেন। চাণক্য বুঝতে পারলেন সরল রাস্তায় কার্যসিদ্ধি সম্ভব নয়। চারিদিকে নিরীক্ষণ করে চাণক্য দেখতে পেলেন
রাজমহলের পেছন দিক থেকে কয়েকজন রন্ধনশালার কর্মী মহলের ভেতরে প্রবেশ করছে। চাণক্য শীঘ্রই নিজের পোশাক পরিবর্তন করে তাদের সাথে মিশে গেলেন আর রাজমহলের ভেতরে প্রবেশ করলেন। কিন্তু মহারাজের কাছে পৌঁছানো এতটাও সহজ ছিল না। কিছুটা ভেতরে যেতেই একজন সৈন্য সকল কর্মীদের আটকে দিয়ে জিজ্ঞাসা করল, তোমরা কতজন আছো? একজন কর্মী জবাব দিল, আজকেও 10 জনই আছে। সৈন্য গুনতে শুরু করল আর চাণক্য প্রমাদ গুনলেন। সৈন্য যদি সবাইকে গুনে নেয় তবে তার কার্যসিদ্ধি সম্ভব হবে না। এদিকে ওই সৈন্য ততক্ষণে 6 অবধি গুনে ফেলেছে। চাণক্যর হাতে তখন আর সময় নেই। তিনি মুহূর্তের মধ্যে সামনে রাখা একটা ফুলদানিকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। আর সৈন্যের মনোযোগ সেই দিকে যেতেই চাণক্য নিজের রাস্তা বদলে খিড়কি দরজা দিয়ে রাজমহলের ভেতর প্রবেশ করলেন এবং নিজের পুরনো পোশাক পরে নিলেন। কিন্তু রাজসভায় পৌঁছে চাণক্যের বিস্ময়ের সীমা রইল না। রাজসভায় কোনো জরুরি বৈঠক চলছিল না। সুন্দরী রমণীরা নৃত্য পরিবেশন করছিল আর মহারাজ ধননন্দ সেই নৃত্য উপভোগ করছিলেন। হঠাৎই সভায় চাণক্যকে দেখতে পেয়ে মহারাজের তাল কাটল। তিনি নিমেষেই ক্রোধান্বিত হয়ে গর্জন করে উঠলেন, কে তুমি? ভেতরে এলে কি করে? সহসা নৃত্য থেমে গেল, সঙ্গীত বন্ধ হয়ে গেল। চাণক্য ধীর পায়ে মহারাজের সন্নিকটে এসে হাত জোড় করে বললেন, মহারাজ, আমি তক্ষশিলার আচার্য চাণক্য। ধননন্দ ক্রোধ সংবরণ করে স্বাভাবিকভাবেই বললেন, প্রণাম আচার্য, কিন্তু এমন কি কারণ ছিল যার জন্য আপনাকে এইভাবে রাজসভায় চলে আসতে হলো? চাণক্য নম্রভাবে বললেন, মহারাজ, আমি দ্বার রক্ষকের কাছে বার্তা পাঠিয়েছিলাম। চাণক্যের কথা শেষ হবার আগেই মহারাজ উগ্রভাবে বললেন, তো দ্বার রক্ষক না বললেও আপনি এইভাবে ভেতরে চলে আসবেন? আপনার শিক্ষা কি আপনাকে এইরূপ আচরণের অনুমতি দেয়? চাণক্য গম্ভীর কণ্ঠে বললেন, মহারাজ, আমার এই অপরাধের জন্য আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনার সাথে আমার দেখা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধননন্দ নিজের আসনে আরাম করে বসে বললেন, আমিও তো এখানে জরুরি কাজই করছিলাম। আপনার ভাগ্য সহায় যে আমি কোনো ব্রাহ্মণের হত্যা করি না, না হলে এতক্ষণে আপনার শিরচ্ছেদ হতো। যাই হোক, এতটা সাহস যখন দেখিয়েই ফেলেছেন, তখন কি কথা বলার আছে সেটা বলে ফেলুন। চাণক্য সমস্ত অপমান মুখ বুজে সহ্য করে বললেন, গান্ধারের রাজা আম্বি ম্যাসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। এবার আলেকজান্ডার যে কোনো সময় ভারত আক্রমণ করতে পারে, আর তাকে আটকানোর জন্য অখণ্ড ভারতবর্ষ নির্মাণ করার বিশেষ প্রয়োজন। ধননন্দ স্মিত হেসে বললেন, আচ্ছা, আচার্য আমার সাথে রাজনীতির চর্চা করতে এসেছেন। ঠিক আছে, আমার কাছে এসে বসুন, আমরা চর্চা করি। চাণক্য একটু ইতস্তত করলেন, কিন্তু রাজ আদেশ মানা ছাড়া উপায় কি? কিন্তু মহারাজের নিকটে যেতেই ধননন্দ এমন কথা বললেন যা চাণক্য কল্পনাও করতে পারেননি। ধননন্দ তাচ্ছিল্যের সুরে চাণক্যকে বললেন, এবার নিজের হাঁটুর ওপরে ভর দিয়ে বসে পড়ুন তো। অপমানে চাণক্যের সারা শরীর কেঁপে উঠল। তবুও তিনি নিজের সমস্ত আত্মসম্মান বিসর্জন দিয়ে দেশ ও দশের কল্যাণে রাজার কথা পালন করলেন। চাণক্য বসতেই ধননন্দ উৎফুল্ল হয়ে বলে উঠলেন, এই তো, এটাই হলো তোর যোগ্য স্থান। এবার বল, তোর মতো তুচ্ছ ব্রাহ্মণ আমায় শেখাবে যে কিভাবে রাজ্য পরিচালনা করতে হয়, কিভাবে রাজ্যের সুরক্ষা করতে হয়। একজন দরিদ্র শিক্ষক তুই, যেটা তোর কাজ সেটাই কর। রাজা আমি, আমার কাজ আমাকেই বুঝতে দে। চাণক্য বললেন, ক্ষমা করবেন মহারাজ, আমার শিক্ষা আমায় শিখিয়েছে যে এই রাজ্য যতটা আপনার
ততটাই আমাদের সবার। তাই কর্তব্যের খাতিরেই আপনার কাছে এসেছিলাম, কারণ আলেকজান্ডারকে আটকানোর সামর্থ্য যদি কারোর থেকে থাকে তাহলে সেটা আপনি। ধননন্দ অহংকারের সাথে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, আমি জানি। নিজের সামর্থ্য আর ক্ষমতার কথা আমাকে মনে করানোর কোনো প্রয়োজন নেই। যখন আলেকজান্ডার আক্রমণ করবে তখন আমি দেখে নেব। এবারে যেইভাবে এসেছিলি সেইভাবেই চলে যা, কারণ এরপরে আমি ভুলে যাব যে আমি ব্রাহ্মণ হত্যা করি না। চাণক্যের সহ্যের সব সীমা তখন অতিক্রান্ত হয়েছে। তিনি দৃঢ় আর গম্ভীর স্বরে ধননন্দের চোখে চোখ রেখে বললেন, যদি আপনি নিজের কর্তব্য সঠিকভাবে পালন করতেন তাহলে একজন ব্রাহ্মণকে সুদূর তক্ষশিলা থেকে এখানে আসতে হতো না। একজন মহারাজের কর্তব্য দুর্বলকে রক্ষা করা, তার উপরে নিপীড়ন আর শোষণ করা নয়। মগধের যা হাল, তাতে খুব শীঘ্রই আলেকজান্ডারকে গোটা ভারতটাই আপনারা উপহার হিসেবে প্রদান করবেন। ক্রোধান্বিত ধননন্দ চাণক্যকে একটা লাথি মেরে ফেলে দিলেন আর চিৎকার করে সৈন্যদের আদেশ দিলেন, ব্রাহ্মণদের মান সম্মান সব মাথার এই টিকিটার মধ্যে থাকে, তাই না? এই দরিদ্র উদ্ধত ব্রাহ্মণকে তার টিকি ধরে বাইরে বার করে দাও, যাও। সৈন্যরা মহারাজের আদেশ পালন করল। তারা চাণক্যকে তার টিকি ধরে টানতে টানতে রাজসভার মধ্যে দিয়ে নিয়ে যেতে লাগলো। একজন বিদ্বান ব্রাহ্মণের এত অপমান! সমস্ত রাজসভা চুপ করে দাঁড়িয়ে দেখছিল। সমস্ত মগধ যেন তার রাজার ব্যবহারের লজ্জায় মুখ ঢাকছিল। যখনই সৈন্যরা দ্বারের কাছে পৌঁছল, চাণক্য ঘুরে দাঁড়ালেন। এক ধাক্কায় সমস্ত সৈন্যদের ছিটকে ফেলে দিলেন। তার চোখে তখন যেন অপমানের রোষানল। ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল আহত সিংহের ন্যায়। চাণক্যের চোখের আগুন দেখে যে কেউ ভয় পেয়ে যেত তখন। আচার্য তার টিকির চুল দ্রুত হাতে খুলতে শুরু করলেন। রাগে গর্জন করে তিনি ধননন্দের দিকে এগিয়ে গিয়ে বললেন, ধননন্দ, আমার খুব ভুল হয়ে গেছিল যে আমি তোর মতো রাজার কাছে প্রত্যাশা নিয়ে এসেছিলাম। আমি ভেবেছিলাম যে তুই আমাদের দেশকে রক্ষা করবি, কিন্তু তুই শুধু একজন শিক্ষকের নয়, একজন ব্রাহ্মণেরও অপমান করেছিস। তাই আমি জনকপুত্র চাণক্য, তক্ষশিলার আচার্য, আজ এই মুহূর্তে এই টিকি ধরে আমি প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ না অবধি আমি তোর এবং তোর নন্দ বংশের সর্বনাশ করছি, এই রাজ সিংহাসনে কোনো যোগ্য রাজাকে বসাচ্ছি, ততক্ষণ এই টিকির চুল আমি বাঁধব না। এই বলে চাণক্য বেরিয়ে গেলেন। ধননন্দ সৈন্যদের আদেশ করলেন, এই ব্রাহ্মণকে যদি আর কখনো এই রাজ্যের সীমানার মধ্যে দেখতে পাও তবে তখনই ওর শিরচ্ছেদ করবে এবং ওই মুন্ডবিহীন শরীর ঝুলিয়ে দেবে প্রধান ফটকে। ওই অপমানের পরেই চাণক্য মগধ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সেই দিন থেকে তার একটাই লক্ষ্য ছিল, একজন সুযোগ্য রাজার নির্বাচন করা, দয়ালু, পরাক্রমী, প্রজাবৎসল রাজা, যিনি অখণ্ড ভারতের নির্মাণ করতে সক্ষম হন। ধননন্দের সভায় চরম অপমানের পর তক্ষশিলার দিকে অগ্রসর হলেন চাণক্য। জঙ্গলের রাস্তায় শ্রেয় মনে করলেন নিজের মনকে শান্ত করার জন্য। হঠাৎ চাণক্যের দৃষ্টি গেল একজন বালকের দিকে, যার বয়স 14 বছরের বেশি নয়। দেহ শীর্ণ, পরনে জীর্ণ ধুতি আর কোমর থেকে ঝুলছিল একটা গুলতি। শিকারের খোঁজে বেরোনো একটা সতর্ক চিতাবাঘের মতোই ধীর পদক্ষেপে এগোচ্ছিল সে। বালককে দেখেই চাণক্য অবাক হলেন। গভীর জঙ্গলে কিশোর এই বালক কি করছে? কৌতূহলের বশবর্তী হয়ে চাণক্য ওই বালককে অনুসরণ করতে শুরু করলেন। বালকটি দুটি লোকের পিছু নিয়েছে। কিছু দূর যাওয়ার পরে চাণক্য লক্ষ্য করলেন যে ওই লোক দুটিও সামনে থাকা একাকী এক যাত্রীর পিছু নিয়েছে। চাণক্য উপলব্ধি করলেন যে ওই দুটি লোক আসলে দস্যু। সামনে থাকা একাকী যাত্রীটির সর্বস্ব লুটে নেওয়ার উদ্দেশ্যে এগিয়ে চলেছে। চাণক্য হঠাৎ খেয়াল করলেন সামনে চলতে থাকা বালকটি অদৃশ্য হয়ে গেছে।
প্রমাদ গুনলেন চাণক্য। তাহলে কি দস্যুরা বালকটির উপস্থিতি টের পেয়েছে? হঠাৎই এমন একটা ঘটনা ঘটল যা দেখে চাণক্য আশ্চর্য হয়ে গেলেন। ঘটনাটি এত দ্রুত ঘটল যে চাণক্য কিছু ভাববারও সময় পেলেন না। দুজন দস্যু কোমর থেকে ছোরা বার করে একাকী যাত্রীর ওপর চড়াও হয়েছে। চাণক্য যাত্রীটিকে বাঁচানোর জন্য অগ্রসর হতে না হতেই দেখলেন ওই দস্যুদের ওপরে কেউ গুলতি দিয়ে আক্রমণ করছে। গুলতির ঢেলার আঘাতে দুজনেই মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। ঘটনার আকস্মিকতায় চাণক্য বিহ্বল হয়ে পড়েছিলেন। স্থির হয়ে চারপাশ নিরীক্ষণ করতেই দেখলেন কাছেই একটা গাছের ওপরে বসে রয়েছে সেই বালক, আর তার হাতে গুলতি। নিমেষেই সেই বালক গাছ থেকে লাফিয়ে নিচে নামল। আক্রান্ত যাত্রীর কাছে ছুটে গিয়ে বলল, আপনি ঠিক আছেন তো? কোথাও আঘাত লাগেনি তো আপনার? লোকটি তার সামনে দাঁড়িয়ে থাকা বালককে দেখে অবাক হয়ে ধন্যবাদ জানালো। তুমি সঠিক সময় আমায় না বাঁচালে আজকে এদের হাতেই আমার মৃত্যু হতো। প্রত্যুত্তরে বালক বলল, না না, ওরা আপনাকে প্রাণে মারত না, আপনার সর্বস্ব লুটে নিয়ে চলে যেত। কিন্তু এখন আপনি একদম সুরক্ষিত, এবারে নিশ্চিন্তে যেতে পারেন। পথে পড়ে থাকা নিজের জিনিসপত্র একত্র করে যাত্রীটি নিজের গন্তব্যের উদ্দেশ্যে প্রস্থান করলেন। চাণক্যের দৃষ্টি বারবার যাচ্ছিল সংজ্ঞাহীন দস্যুদের দিকে। তাহলে কি ঢেলার আঘাতে দস্যুরা প্রাণ হারালো? সন্তুষ্ট হয়ে বালক পিছনে ঘুরতেই বালকের দৃষ্টি গেল চাণক্যের দিকে। চাণক্যের দৃষ্টির তাৎপর্য বুঝতে পারল সে। মৃদু হেসে বালকটি জানালো, আপনি চিন্তা করবেন না, এদের কিছুই হয়নি। একটু পরেই এরা জ্ঞান ফিরে পাবে, কিন্তু ততক্ষণে ওই যাত্রী অনেক দূরে পৌঁছে যাবে। বালক চলে যাওয়ার জন্য উদ্যত হতেই চাণক্য তাকে বাধা দিলেন। অত্যন্ত আগ্রহী হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি করে জানলে যে ওদের কিছুই হয়নি? বালকটি মৃদু হেসে বলল, কারণ আমি ওদের এমন জায়গায় মেরেছি যেখানে মারলে মানুষ শুধুই অজ্ঞান হয়, তাদের আর কোনো ক্ষতি হয় না। চাণক্যকে আরো অবাক করে দিয়ে বালক বলল, এদেরও কিছু বলার নেই, কারণ এরা নিরুপায়। কিন্তু তার মানে তো এই নয় যে এরা চুরি করবে। আমার কাছে দস্যু এবং যাত্রী দুজনেই সমান। বালকের মুখে এই সব কথা শুনে বিস্মিত চাণক্য জিজ্ঞাসা করলেন, কি নাম তোমার? চন্দ্রগুপ্ত, উত্তর দিল বালক। চাণক্য বালকের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন আর মনে মনে বললেন, চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্তই মগধের ভাবী সম্রাট। একজন রাজার মধ্যে বীরত্ব আর দয়া পরিপূরক হওয়া প্রয়োজন। কোনো মানুষকে তার চরিত্র অনুযায়ী পরখ করে নেওয়ার ক্ষমতাই একজন রাজাকে ন্যায় পরায়ণ করে। ধননন্দ, তুই একজন রাজার কর্তব্য ভুলে গেছিস। ঐশ্বর্যের অহংকারে, ক্ষমতার দম্ভে মগধের মাটিকেও কলুষিত করেছিস। কিন্তু আজ থেকেই মগধের কলঙ্ক মোচনের প্রক্রিয়া শুরু হলো। ধননন্দ, খুব শীঘ্রই মগধের মাটিকে তোর রক্ত দিয়ে স্নান করিয়ে পবিত্র করে তুলব। আজকে এই মুহূর্তে আমার অনুসন্ধান সমাপ্ত। মগধের পরবর্তী সম্রাট চন্দ্রগুপ্ত, আর তার সিংহাসন আরোহণের পথ প্রশস্ত করবে এই জনক পুত্র চাণক্য। ধননন্দের দ্বারা অপমানিত চাণক্য তার প্রতিশোধের পথ চন্দ্রগুপ্তর মধ্যেই দেখতে পাচ্ছিলেন। ওই বালকের আত্মবিশ্বাস আর বুদ্ধিদীপ্ত চোখই বলে দিচ্ছিল ভবিষ্যতে সে একজন সম্রাট হয়ে উঠতে পারে। চাণক্য চন্দ্রগুপ্তের পরিবার তার বংশ পরিচয় সম্বন্ধে জিজ্ঞাসা করতেন, তার আগেই সে বলল, ক্ষমা করবেন, এখনই যেতে হবে আমায়। এই কাঠগুলো নিয়ে সঠিক সময়ে না পৌঁছলে আমায় কঠোর শাস্তি পেতে হবে। চন্দ্রগুপ্তের কথা শুনে চাণক্য কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, শাস্তি? কে শাস্তি দেবে তোমায়? কোন গুরুকুলের ছাত্র তুমি? কে তোমার গুরু? বিস্মিত চন্দ্রগুপ্ত বলল, না না, আমার কোনো গুরু নেই। আমি তো একজন দাস, প্রভুর বাড়িতে কায়িক শ্রম করি। চাণক্যের মনে তীব্র আঘাত করল চন্দ্রগুপ্তের কথা। বালকটির প্রতি সম্মান যেন আরো বৃদ্ধি পেল তার। বয়সে ছোট হওয়া সত্ত্বেও সে অত্যন্ত সাহসিকতার সাথে দুষ্টের দমন আর শিষ্টের পালন করেছিল। চন্দ্রগুপ্তের মধ্যে যে দয়ালু মনোভাব লুকিয়ে রয়েছে
সেটা তার আদর্শ আর শিক্ষাকেই প্রদর্শিত করে। অথচ সে একজন দাস, তার কোনো পুঁথিগত শিক্ষা নেই। চাণক্যকে প্রণাম জানিয়ে পাশে রাখা কুঠার তুলে নিল চন্দ্রগুপ্ত। যাওয়ার জন্য উদ্যত হতেই চাণক্য বলে উঠলেন, তোমার প্রভুর সাথে একবার আমি দেখা করতে চাই। আমি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন আচার্য। আমি চাই তুমি আমার বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজের শিক্ষা সম্পূর্ণ করো। চাণক্যের কথা শুনে উচ্ছ্বসিত হলো চন্দ্রগুপ্ত, কিন্তু পরক্ষণেই তার চোখের ঔজ্জ্বল্য ম্রিয়মান হলো। দীর্ঘশ্বাস ফেলে নিজের ওজনের থেকেও দ্বিগুণ ওজনের কাঠের বোঝা তুলে নিল মাথায়। আক্ষেপের সুরে হেসে বলল, আপনি তক্ষশিলার আচার্য? শাস্ত্র শিক্ষার ইচ্ছা আমারও ছিল, কিন্তু হয়তো সেটা আমার ভাগ্যে নেই। পর মুহূর্তেই সে আবার বলল, আপনি চাইলে আমার প্রভু মন্নার সাথে দেখা করতেই পারেন, আপনার প্রস্তাব তার কাছে রাখতেই পারেন, কিন্তু আমার ধারণা আপনার সেই চেষ্টা ব্যর্থই হবে। চাণক্য খুব আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? ব্যর্থ হবে কেন? চন্দ্রগুপ্ত তৎক্ষণাৎ উত্তর দিল, কারণ মন্না তার দাসদের এত সহজে মুক্ত করেন না, কিন্তু আপনি চেষ্টা করতেই পারেন, আমি আপনাকে আটকাবো না। বেশ, দেখা যাক আজকে কার জয় হয়, তোমার প্রভু নাকি আমার? এটুকু বলেই চাণক্য চন্দ্রগুপ্তকে অনুসরণ করে তার গ্রামের দিকে রওনা দিলেন। চন্দ্রগুপ্ত আর চাণক্য জঙ্গলের প্রান্তে অবস্থিত একটা ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন। গ্রামের সীমানায় সবচেয়ে সমৃদ্ধ আর বিশাল আকার অট্টালিকা। চন্দ্রগুপ্তর গতি কমে এলো ওই অট্টালিকার সামনে। চাণক্য উপলব্ধি করলেন যে এটা চন্দ্রগুপ্তর প্রভু মন্নার বাসস্থান। মন্নার কাছে শত শত দাস ছিল। মন্না তাদের দিয়ে নিজের কাজ করাতো আর সঠিক দাম পেলে তাদেরকে বিক্রি করে দিত। চাণক্য দেখলেন আজকেও দাসেদের ক্রয় বিক্রয় চলছে। একজন ব্যক্তি অনেক দর কষাকষির পরে মন্নার 10 জন দাসকে ক্রয় করে সেখান থেকে প্রস্থান করলেন। অর্থলোভী মন্নার ব্যবহার দেখে প্রমাদ গুনলেন চাণক্য। উপলব্ধি করলেন যে মন্না সহজে চন্দ্রগুপ্তকে নিয়ে যেতে দেবে না। ব্যক্তিটির দিয়ে যাওয়া টাকাগুলো লোলুপ দৃষ্টিতে গুনতে গুনতে মন্নার নজর পড়ল চন্দ্রগুপ্তের দিকে। নিমেষেই তার খুশি যেন রাগে বদলে গেল। সে ক্রূর দৃষ্টিতে বলল, সারাদিন জঙ্গলে ঘুরে কেবল এইটুকু কাঠ সংগ্রহ করেছিস তুই? কালকে এর থেকে 5 গুণ কাঠ যদি নিয়ে ফিরতে পারিস তবেই খাবারে হাত দিস, নইলে উপোস করে থাকবি, বুঝলি? মন্নার কথাগুলো যেন শেল হয়ে বিঁধল চাণক্যের বুকে। চন্দ্রগুপ্তর মতো ছোট্ট বালককে এত নির্মম শাস্তি, এত বর্বর আচরণ! মগধের রাজা ধননন্দর মতো মন্নাও অত্যাচারী আর নিষ্ঠুর। চাণক্য মন্নার কাছে গিয়ে তাকে নমস্কার জানিয়ে বললেন, ক্ষমা করবেন, এই বাচ্চাটার কিন্তু কোনো দোষ নেই। ও তো শুধু আমার প্রাণ বাঁচিয়েছে, ওকে শুধু শুধু শাস্তি দিচ্ছেন কেন? চাণক্যের কথা মন্নার খুব একটা পছন্দ হলো না। ক্রুদ্ধ মন্না তীর্যক সুরেই বললেন, আপনার তো প্রাণ বেঁচে গেল, কিন্তু আমার তো লোকসান হয়ে গেল, তাই না? আপনি আমার লোকসানের খেসারত দিয়ে দিন, আমিও একে খেতে দিয়ে দেবো, কেমন? চাণক্য উপলব্ধি করলেন যে হঠকারিতায় কার্যসিদ্ধি হবে না, পদ্ধতি পরিবর্তন করতে হবে। স্মিত হেসে অত্যন্ত বিনয়ের সাথে চাণক্য বললেন, মহাশয়, আমি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের আচার্য চাণক্য। আপনার কাছে আমার বিনীত নিবেদন, আপনি এই বালককে নিয়ে যাওয়ার অনুমতি দিন আমাকে। এই বালককে আমার বিশ্ববিদ্যালয়ে নিয়ে গিয়ে শিক্ষা প্রদান করতে চাই। আজকে যদি ওকে আমার সমর্পণ করেন, একদিন আপনি আপনার মূল্যের 100 গুণ ফেরত পাবেন। মন্না অট্টহাসি হেসে বলল, শুনুন মশাই, আমি একজন ব্যবসায়ী, আমায় এইসব অবাস্তব স্বপ্ন দেখিয়ে কোনো লাভ নেই। যেদিন আপনি যথাযথ পরিমাণে অর্থ নিয়ে আসবেন, সেদিন কেন, এর থেকে ভালো কোনো দাসকে আপনাকে দিয়ে দেব, বুঝলেন? শুধু একটাই প্রশ্ন, এই অপদার্থ বালকের মধ্যে আপনি কি দেখলেন বলুন তো? মগধের ভবিষ্যৎ, দৃঢ় কণ্ঠে বললেন চাণক্য। একজন শিক্ষকের দূরদর্শিতায় দেখতে পাবেন মগধের ভাবী সম্রাটকে, কিন্তু একজন ব্যবসায়ীর দৃষ্টিতে এই বালক কেবলই একজন দাস। চাণক্য থামতেই হাসির বন্যা বয়ে গেল সেখানে।
শুধু মন্না নয়, সমবেত দাসেরাও হেসে লুটিয়ে পড়ল। মন্না চন্দ্রগুপ্তর চুলের মুঠি ধরে তাকে ধাক্কা দিয়ে বলল, একে একে আপনি রাজা বানাবেন? উফ বাবা, এ যে দিবা স্বপ্ন। হ্যাঁ, মন্নার ব্যবহারে অত্যন্ত বিরক্ত হলেন চাণক্য। সস্নেহে চন্দ্রগুপ্তকে মাটি থেকে তুলে দৃঢ় স্বরে চাণক্য বললেন, স্বপ্ন দেখার অধিকার তারই যে স্বপ্ন বাস্তবায়িত করার সামর্থ্য রাখে। আমার বক্তব্যের প্রমাণ আমি এক্ষুনি দিতে পারি। মন্না তাচ্ছিল্যের স্বরে বলল, আচ্ছা তাই নাকি? তা কিভাবে প্রমাণ করবেন? প্রতিস্পর্ধা। একদিকে আপনার পছন্দের যোদ্ধা আর অন্যদিকে চন্দ্রগুপ্ত। যুদ্ধে যদি চন্দ্রগুপ্ত বিজয়ী হয় তাহলে ও আমার শিষ্য হয়ে তক্ষশিলায় যাবে, আর যদি পরাজিত হয় তবে আমিও আপনার দাস হয়ে জীবন অতিবাহিত করব। কথা শেষ হতেই চন্দ্রগুপ্ত শ্রদ্ধা ভরে তাকালো আচার্য চাণক্যের দিকে। তার প্রতি চাণক্যের বিশ্বাস চন্দ্রগুপ্তকে উৎসাহিত করল। উৎফুল্ল মন্না তখনই তার সবচেয়ে শক্তিশালী দাসকে চাণক্যের সামনে দাঁড় করিয়ে বলল, এই নিন, পরাজিত করে দেখান দেখি আমার দাস মায়াদেবকে, আর আপনার হবু সম্রাটকে মুক্ত করে নিয়ে যান। মন্নার ইঙ্গিত পাওয়া মাত্রই মায়াদেব চন্দ্রগুপ্তর সম্মুখে এসে দাঁড়ালো। মায়াদেবের বিশাল বপু, পর্বতাকার উচ্চতা দেখে ভয় পেয়ে গেল চন্দ্রগুপ্ত। চাণক্য চন্দ্রগুপ্তের মুখের ভাব দেখেই তার মনের অবস্থা উপলব্ধি করলেন। এগিয়ে গিয়ে চন্দ্রগুপ্তকে মৃদু স্বরে কিছু একটা বললেন চাণক্য। আর তারপরেই যুদ্ধের ময়দানে মায়াদেব আর চন্দ্রগুপ্ত মুখোমুখি। মায়াদেব হাত দিয়ে বুকে আঘাত করে নিজের পেশি শক্তির আস্ফালন করল। এগিয়ে গেল চন্দ্রগুপ্তের দিকে প্রথম প্রহার করার জন্য। চন্দ্রগুপ্ত ক্ষিপ্রতার সঙ্গে মায়াদেবের প্রহার থেকে নিজেকে বাঁচিয়ে অন্যদিকে গিয়ে দাঁড়ালো। আর সঙ্গে সঙ্গেই অন্য একজন দাস চন্দ্রগুপ্তকে ঠেলে পাঠালো মায়াদেবের সামনে। উপস্থিত সকলেই তখন লড়াইয়ের আনন্দ উপভোগ করছিল। মায়াদেব নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে চন্দ্রগুপ্তকে আঘাত করতে গেল, কিন্তু চন্দ্রগুপ্ত আবারও উপস্থিত বুদ্ধির প্রয়োগ করে সেই আঘাত থেকে নিজেকে বাঁচালো। মায়াদেব উত্তেজিত। সুযোগের সদ্ব্যবহার করে মায়াদেবের হাঁটুর কাছে আঘাত করল চন্দ্রগুপ্ত। আঘাত পেতেই মায়াদেবের বিরাট শরীর কেঁপে উঠল। সে নিজেকে কোনো রকমে সামলাতো, তার আগেই চন্দ্রগুপ্ত আবার দ্বিগুণ শক্তির প্রয়োগ করে মায়াদেবের হাঁটুতে আঘাত করল। মায়াদেবের ভারী শরীরই যেন তার শত্রু হয়ে গিয়েছিল। হাঁটুর আঘাতের জন্যে সে যেন চলতেও পারছিল না। সেই মুহূর্তে মনে হচ্ছিল চন্দ্রগুপ্তই মায়াদেবের ওপরে বিজয় লাভ করবে। কিন্তু হঠাৎই পট পরিবর্তন। মায়াদেবকে প্রহার করার পরেই এক মুহূর্তের জন্য চন্দ্রগুপ্ত অন্যমনস্ক হতেই মায়াদেব সুযোগ পেয়ে গেল। নিমেষেই চন্দ্রগুপ্তকে জাপটে ধরল মায়াদেব। তাকে শূন্যে তুলে ঘোরাতে ঘোরাতে একটা পাথরের ওপরে ছুঁড়ে ফেলল। চন্দ্রগুপ্ত গিয়ে পড়ল পাথরের ওপরে। হতাশ হলেন চাণক্য। মুহূর্তের অন্য মনস্কতাই চন্দ্রগুপ্তের বড় ভুল প্রমাণিত হল। কিন্তু উপস্থিত সকলেই চন্দ্রগুপ্তের এই পরিণতিতে উচ্ছ্বসিত। মন্না সোৎসাহে উল্লাস করতে শুরু করল, যেন চন্দ্রগুপ্ত পরাজিত হয়েছে। মায়াদেবও মহা উল্লাসে লাফিয়ে উঠল। উৎসাহী মায়াদেব চন্দ্রগুপ্তকে আরো একবার প্রহার করতে যাচ্ছিল, ঠিক তখনই ঘটল এক বিস্ময়কর কাণ্ড, যার জন্য বদলে গেল পরিস্থিতি, আর তার সাথে বদলে গেল মগধের ভাগ্য। মায়াদেব তার পরবর্তী আঘাত করতে যাবে, ঠিক তখনই দূর থেকে আসা একটা আর্তনাদ চন্দ্রগুপ্তকে সচকিত করল। তৎক্ষণাৎ লড়াইয়ের ময়দান ছেড়ে ছুটতে শুরু করল চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্তকে দৌড়ে পালাতে দেখে সেখানে উপস্থিত সকলেই আশ্চর্য। কেউ বুঝে উঠতে পারছে না বিষয়টি কি। বিগলিত হয়ে উচ্ছ্বসিত মন্না হাততালি দিতে দিতে বলল, ওই দেখুন আচার্য, আপনার রাজা তো ভয়ে ময়দান ছেড়ে পলায়ন করছে। আর দেখুন এবারে হাতে কমণ্ডলু না নিয়ে শিকল পরার অভ্যাস করুন। এই বলে মন্না হাসতে হাসতে লুটিয়ে পড়লেন। বিস্মিত চাণক্য উপলব্ধি করলেন চন্দ্রগুপ্তের পলায়নের পেছনে ভয় নয়,
অন্য কোনো কারণ রয়েছে। সেখানে উপস্থিত কোনো ব্যক্তি কিছু ঠাহর করার আগেই একজন ব্যক্তি ছুটতে ছুটতে এসে মন্নাকে বলল, প্রভু, প্রভু, গোয়াল ঘরের কাছে একটা নরখাদক হিংস্র জন্তু আপনার স্ত্রীকে আক্রমণ করেছে। ওনার প্রাণ সংকটে প্রভু, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি। মন্নার শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা স্রোত নেমে গেল। ভয়ে তার প্রাণ কেঁপে উঠল। চাণক্য তৎক্ষণাৎ নিশ্চিত হলেন যে চন্দ্রগুপ্ত কেন ওইভাবে দৌড়ে গেছে। মন্না শীঘ্রই দৌড়ে গেলেন গোয়াল ঘরের দিকে, আর তার পেছনে চাণক্য, তাদের পেছনে উপস্থিত বাকি লোকেরা। চন্দ্রগুপ্ত ততক্ষণে হাওয়ার গতিতে ছুটে গোয়াল ঘরের সামনে। জমায়েত সকলের মুখে চোখে আতঙ্ক, উৎকণ্ঠা স্পষ্ট। সকলেই চিৎকার করে বলছিল, বাঁচাও, বাঁচাও, কেউ ওকে বাঁচাও। কিন্তু কারোরই সাহস ছিল না ওই নরখাদক জানোয়ারটার কাছাকাছি যাওয়ার। যখন সকলেই ভয়ে কাঁটা, তখন 14 বছরের চন্দ্রগুপ্ত এমন সাহসের পরিচয় দিল যা তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। উপস্থিত লোকেরা বিস্ফারিত চোখে দেখল চন্দ্রগুপ্ত নির্দ্বিধায় ছুটে ভেতরে চলে গেল। গোয়াল ঘরের ভেতরে তখন দক্ষ যজ্ঞের অবস্থা। গাভীরা ভয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কিন্তু নরখাদকটির সেই দিকে ভ্রুক্ষেপ নেই। সে মানুষের খোঁজে রয়েছে, কারণ তার মুখে তখন মানুষের রক্তের স্বাদ লেগে রয়েছে। চারিদিকে নিরীক্ষণ করে চন্দ্রগুপ্ত দেখতে পেল মন্নার স্ত্রীকে। চন্দ্রগুপ্ত তাকে মা বলে সম্বোধন করত। গোয়াল ঘরের কোণে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রয়েছে সে। খুব সন্তর্পণে ঘরের পেছনের দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করছে। মায়ের জীবন সংকটে, বাঁচানোর জন্য সময় খুবই কম। চন্দ্রগুপ্ত নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্যে নরখাদককে উত্ত্যক্ত করতে শুরু করল। নরখাদকের দৃষ্টি চন্দ্রগুপ্তের দিকে পড়তেই তার দিকে এগোতে শুরু করল সে। চন্দ্রগুপ্ত যেন মন্নার স্ত্রীর পরিবর্তে নিজের জীবন দিতে প্রস্তুত। নিশ্চল হয়ে তাকিয়ে রইল নরখাদকের দিকে। মন্নার স্ত্রী চোখের সামনে এই রোমহর্ষক ঘটনা দেখে ভয় থরথর করে কাঁপছিল। হিংস্র নরখাদক লোলুপ দৃষ্টিতে রক্তের ন্যায় লাল জিভটা বার করে এক পা করে এগোতে শুরু করল। শিকারকে পাওয়ার আশাতেই তার জিভ দিয়ে তখন লালা রস নিঃসরণ হচ্ছে। চাণক্য অবাক বিস্ময় তাকিয়ে রয়েছে। নরখাদক এগিয়ে যাচ্ছে চন্দ্রগুপ্তের দিকে। তার শিকার তার জন্য প্রস্তুত। পাশেই একটা কাঠের দণ্ড পড়েছিল। চন্দ্রগুপ্ত খুব সাবধানে কাঠের দণ্ডটা হাতে তুলে নিল, আর সেই মুহূর্তেই নরখাদক চন্দ্রগুপ্তের দিকে প্রকাণ্ড একটা লাফ দিল। ভয়ে নিজের চোখ বন্ধ করে নিলেন চাণক্য। যে বালককে নিয়ে তিনি ধননন্দের বিরুদ্ধে সংগ্রামের স্বপ্ন দেখেছিলেন, মগধের ভাবী সম্রাট চন্দ্রগুপ্ত এইভাবে নিজের প্রাণ হারাবে? চাণক্যের সব আশা কি ধূলিসাৎ হবে? কিন্তু তখনই একটা চমৎকার ঘটে গেল। চন্দ্রগুপ্ত একটা ছোট্ট বালক হয়ে যা করল, সেটা অন্য কেউ করা তো দূরের কথা, কখনো কল্পনাও করতে পারত না। নরখাদক তার দিকে লাফাতেই চন্দ্রগুপ্ত অদ্ভুত ভঙ্গিতে হাতে ধরা কাঠের দণ্ডটা দিয়ে সোজা আঘাত করল জন্তুটার মাথা লক্ষ্য করে। চন্দ্রগুপ্তর আঘাত এতটাই অব্যর্থ ছিল যে হিংস্র নরখাদক আহত হয়ে ধপ করে মাটিতে পড়ল, আর ছটফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মন্নার স্ত্রী চোখের সামনে এই রোমহর্ষক ঘটনা দেখে ভয়ে বসে পড়েছিল। মা, আপনি এখন একদম সুরক্ষিত। নরখাদক আপনাকে আর কখনোই আক্রমণ করতে পারবে না। চন্দ্রগুপ্ত মন্নার স্ত্রীর নিকটে দাঁড়িয়ে কথাটা বলল। ঘটনার আকস্মিকতায় মন্নার স্ত্রী ভয়ে আতঙ্কে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। চন্দ্রগুপ্ত তাকে উঠতে সাহায্য করছিল। ঠিক তখনই সেখানে মন্না আর চাণক্য উদ্ভ্রান্তের মতো এসে পৌঁছলেন। মন্না তড়িঘড়ি নিজের স্ত্রীর কাছে এসে দাঁড়িয়ে চিন্তিত মুখে জিজ্ঞাসা করল, তুমি তুমি ঠিক আছো তো? স্ত্রী কিছুটা ধাতস্থ হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি আমি ঠিক আছি। নিজের প্রাণের তোয়াক্কা না করে ও আমার প্রাণ বাঁচিয়েছে। ও যদি ঠিক সময় না আসতো তাহলে কি যে হতো। মন্নার স্ত্রীর চোখে মুখে তখন কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। মন্নাও সবকিছু দেখে স্তম্ভিত হয়েছিল। চন্দ্রগুপ্তর সাহসিকতা তাকেও বিস্মিত করেছিল। মন্না কেবল এটাই ভাবছিল
যে সে যাকে সব থেকে দুর্বল ভেবেছিল, আজকে সে এমন একটা কাণ্ড করলো যা বড় বড় বীররাও করতে সাহস পাবে না। একটা হিংস্র নরখাদককে এইভাবে হত্যা করা, তাও নিজের প্রাণের পরোয়া না করে, এটা সহজ কাজ নয়। এর দ্বারা চন্দ্রগুপ্ত তার সাহসিকতা, বীরত্ব আর মহত্বের একটি অনন্য উদাহরণ স্থাপন করল। মন্না চন্দ্রগুপ্তর উপরে অত্যন্ত খুশি হয়েছিলেন। প্রথমে সে শক্তিশালী মায়াদেবকে প্রহার করে আহত করল, আর তারপরেই ওই ভয়ঙ্কর নরখাদককে হত্যা করে তার স্ত্রীর প্রাণ রক্ষা করল। চাণক্য এতক্ষণ নিশ্চুপ হয়ে সব লক্ষ্য করছিলেন। এবার তিনি মন্নার কাছে এসে বললেন, শারীরিক গঠন কোনো মানুষের বীরত্বের প্রমাণ হতে পারে না। সাহস শরীরে নয়, মনের অভ্যন্তরে জন্ম নেয়। যে সাহসী, সে শক্তিশালী যোদ্ধার সামনে দাঁড়িয়েও তাকে হারানোর সামর্থ্য রাখে, কারণ সাহসী তাকে সেই পরিস্থিতির সম্মুখীন হওয়ার প্রেরণা যোগায়। মন্না চাণক্যের কথা শুনে নত মস্তকে দাঁড়িয়ে রইলেন। নিজের পূর্ব ব্যবহারের জন্য অনুতপ্ত মন্না। আজকে চন্দ্রগুপ্ত তার মিথ্যা দম্ভকে ভুল প্রমাণ করে দিল। দীর্ঘশ্বাস ছেড়ে চাণক্যকে জিজ্ঞাসা করল মন্না, আমায় ক্ষমা করবেন আচার্য, কিন্তু একটা প্রশ্ন আমার মনে বারবার আসছে। আপনি মায়াদেবের সাথে লড়াই শুরুর আগে চন্দ্রগুপ্তকে কানে কানে কি বলেছিলেন? মন্নার কথা শুনে চাণক্য মৃদু হেসে বললেন, যুদ্ধ কেবল শক্তি দিয়েই নয়, বুদ্ধি দিয়েও লড়া যায়। যখন একজন মানুষের কাছে শক্তির অভাব থাকে, তখন বুদ্ধি তার প্রধান অস্ত্র হয়ে ওঠে। মায়াদেবের বিশাল বপু দেখেই চন্দ্রগুপ্তকে বলেছিলাম তার হাঁটুতে আঘাত করতে, কারণ ভারী শরীরের কোনো মানুষের হাঁটুতে আঘাত করলে তার শরীরের ভারই তার শত্রু হয়ে যায় এবং সে হঠাৎ করেই দুর্বল হয়ে পড়ে। চাণক্য তার বক্তব্য শেষ করতেই দেখলেন মন্না তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মন্না উপলব্ধি করেছিল যে চাণক্য কোনো সাধারণ আচার্য নয়, প্রকৃত জ্ঞানী এবং অভিজ্ঞ ব্যক্তি, অতুলনীয় বুদ্ধির অধিকারী। মন্না দেখল যে তার স্ত্রী আচার্যের দিকে সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চোখেও চাণক্যের প্রতি শ্রদ্ধা স্পষ্ট প্রকাশ পাচ্ছে। মন্না বুঝল তার স্ত্রী চাণক্যের বিষয়ে জানতে চাইছে। ইনি তক্ষশিলার একজন আচার্য। ইনি চন্দ্রগুপ্তকে শিক্ষাদানের উদ্দেশ্যে নিজের সাথে নিয়ে যেতে চান। মন্নার কথা শুনে তার স্ত্রী বিদ্রূপের সুরে বলল, আর আপনি নিশ্চয়ই আচার্যের থেকে নিজের দাসকে মুক্ত করার জন্য তার মূল্য দাবি করেছেন। মন্না নিশ্চুপ রইলে তার স্ত্রী আবার বলল, আচার্য দিতে না পারলেও চন্দ্রগুপ্ত কিন্তু আমার প্রাণ রক্ষা করে সেই মূল্য নিজেই মিটিয়ে দিয়েছে। আপনি ওকে যেতে দিন স্বামী। চন্দ্রগুপ্ত দাসত্বের শৃঙ্খলে বদ্ধ থাকার জন্য জন্মায়নি। ওর জন্ম হয়েছে শৃঙ্খল ছিন্ন করার জন্য, দাসত্বের অবসান ঘটানোর জন্য। মন্নার স্ত্রীর কথাগুলো চাণক্যের মন ছুঁয়ে গেল। সে কৃতজ্ঞ চিত্তে বলল, আপনাকে অশেষ ধন্যবাদ। মন্নাও মনে মনে এই বক্তব্য সমর্থন করেছিল। চন্দ্রগুপ্ত কিভাবে নিজের জীবন তুচ্ছ করে তার স্ত্রীর প্রাণ রক্ষা করেছে, এই ঘটনার সে নিজে সাক্ষী। এতদিন যেই চন্দ্রগুপ্তকে সে একজন সাধারণ দাস হিসেবে মনে করত, আজকে সেই চন্দ্রগুপ্তর জন্যেই মন্না করুণা অনুভব করল। দাসদের ক্রয় বিক্রয়, তাদের নিয়ে দর কষাকষি করাই মন্নার আয়ের মূল উৎস। তবুও অজান্তেই আজ চন্দ্রগুপ্তের জন্য তার মনে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হল। মন্নার ব্যবহারে পরিবর্তন লক্ষ্য করে চাণক্যের মনও প্রসন্ন হল। চন্দ্রগুপ্ত যখন চাণক্যের সাথে মন্নার বাড়ি থেকে বিদায় নিচ্ছিল, তখন সকলেই বিষণ্ণ হয়ে পড়ল। মন্নার স্ত্রী চন্দ্রগুপ্তকে নিজের বুকে জড়িয়ে ধরে কাঁদলেন। একজন দাস হওয়া সত্ত্বেও চন্দ্রগুপ্ত সবসময় মন্নার স্ত্রীকে মায়ের মতোই সম্মান করত। তাই মন্নার স্ত্রীও তাকে পুত্রের মতোই বিদায় দিল। মন্নার স্ত্রীর বেদনায় অশ্রুসিক্ত চোখ আর চন্দ্রগুপ্তর প্রতি করুণা দেখে চাণক্যর তার নিজের স্ত্রীর কথা মনে পড়ল। চাণক্য নিজের বিশ্ববিদ্যালয় তক্ষশিলা যাওয়ার আগে তার স্ত্রী যশোধরার সাথে একবার দেখা করতে চাইছিলেন। যশোধরা কিছুদিন ধরেই নিজের পিতার কাছেই ছিল। মগধ রাজ্যের নিকটে একটা ছোট্ট গ্রামে যশোধরার পরিবারের বাস। চাণক্য চন্দ্রগুপ্তকে নিয়ে তখনই নিজের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে অগ্রসর হলেন।
পথ চলতে চলতে চাণক্য কেবলই যশোধরার কথাই ভাবছিলেন। তার অত্যন্ত দুর্ভাবনা হচ্ছিল, যদি ধননন্দের সভার খবর যশোধরার কাছে পৌঁছে যায় তাহলে সে যে কি অবস্থায় থাকবে কে জানে। হয়তোবা সে এতক্ষণে পাটলিপুত্রে পৌঁছে গিয়েছে। চাণক্য তার শ্বশুর বাড়িতে পৌঁছলেন, কিন্তু সেখানে পৌঁছে তার দুশ্চিন্তা সত্যি প্রমাণিত হল। সভার খবর যশোধরার কাছে পৌঁছতেই তিনি পাটলিপুত্রের দিকে রওনা হয়ে গেছেন। চাণক্যের মনে তখন এক রাস দুশ্চিন্তা আর দুর্ভাবনার ভিড়। ধননন্দের সাথে চাণক্যের শত্রুতার মূল্য যশোধরাকে দিতে হবে না তো? চাণক্য তার শ্বশুর বাড়িতে পৌঁছলেন, কিন্তু সেখানে পৌঁছে তাঁর দুশ্চিন্তা সত্যি প্রমাণিত হল। সভার খবর যশোধরার কাছে পৌঁছতেই তিনি পাটলিপুত্রের দিকে রওনা হয়ে গেছেন। চাণক্য দুর্ভাবনায় পড়লেন। তিনি জানতেন যে মগধে ফিরে যাওয়া তার জন্য অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর হবে যদি ধননন্দের সৈনিকরা জানতে পারে যে যশোধরা চাণক্যের স্ত্রী। চাণক্য মনে মনে শুধু এইটুকুই প্রার্থনা করছিলেন, যেন পাটলিপুত্রে পৌঁছে নিজের স্ত্রীকে সুস্থ অবস্থায় দেখতে পান। তারপর যা করণীয় তিনি নিজেই করবেন। এই ভেবেই তিনি মগধের দিকে যাওয়া স্থির করলেন। যশোধরার জন্য চাণক্যের দুশ্চিন্তাগ্রস্ত মুখ দেখে চন্দ্রগুপ্ত প্রশ্ন করল, কি হয়েছে আচার্য? আপনাকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছে। চাণক্য চন্দ্রগুপ্তের দিকে তাকিয়ে জোর করে হেসে বললেন, চিন্তা এমন একটা জিনিস যেটা কখনোই মানুষের সঙ্গ ছাড়ে না, কিন্তু সব চিন্তার সমাধান করে এগিয়ে যাওয়ার নামই জীবন। আচার্যের কথা শুনে চন্দ্রগুপ্ত আবার বলল, তাহলে আপনার চিন্তার সমাধান কি আচার্য? চাণক্য চন্দ্রগুপ্তের প্রশ্নের উত্তর দিয়ে বললেন, তক্ষশিলা যাওয়ার আগে একবার মগধ যেতে হবে আমাদের। সেখানেই আমার স্ত্রী রয়েছে, ওর সাথে আমার দেখা করাটা বিশেষ প্রয়োজন। কিন্তু মগধ পৌঁছে যদি সৈন্যরা আমাকে চিনে ফেলে তাহলে আমার মৃত্যু নিশ্চিত। চাণক্যের কথা এবার চন্দ্রগুপ্তকে আশ্চর্য করে দিল। সে চমকে উঠে বলল, মৃত্যু? আচার্য, আপনি কি কোনো অপরাধ করেছেন? চন্দ্রগুপ্তের কথা চাণক্যকে মুহূর্তের মধ্যে ধননন্দের সভায় সেই ক্ষণে পৌঁছে দিল, যেই ক্ষণে তিনি নিজের টিকি খুলে প্রতিজ্ঞা করেছিলেন ধননন্দের বিনাশের। আক্রোশ দমন করে চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন, ধননন্দের রাজ্যে সত্যকেই একটা অপরাধ হিসেবে গণ্য করা হয়। দীর্ঘশ্বাস নিয়ে চাণক্য আবার বললেন, যখন আমি ধননন্দের সামনে তার প্রকৃত সত্য উন্মোচিত করেছিলাম, তিনি আমায় অপরাধী ঘোষণা করে দিলেন, আমায় দেশ থেকে বহিষ্কৃত করলেন। কিন্তু দেশের প্রতি প্রেম যদি কোনো অপরাধ হয়, তবে সেই অপরাধ আমি আজীবন করব, আমৃত্যু করব। শেষের কথাগুলো বলতে বলতে তার চোখ মুখ গর্বে উজ্জ্বল হয়ে উঠল। চাণক্য এবার কিছু চিন্তা করলেন, তারপরে বললেন, একটা রাস্তা আছে যেখান দিয়ে আমরা মগধে প্রবেশ করতে পারবো, আর সেই পথে সুরক্ষা ব্যবস্থাও খুবই কম থাকে। এই কথাগুলো বলেই চাণক্য চন্দ্রগুপ্তকে সঙ্গে নিয়ে মগধের দিকে অগ্রসর হলেন। তিনি যতই মগধের সন্নিকটে আসতে থাকলেন, ক্রোধের সাথে সাথে স্ত্রীর প্রতি চিন্তাও তার বৃদ্ধি পেল। মগধের সীমার নিকটে এসেই চাণক্য চারিদিকে নিরীক্ষণ করে দেখলেন, মগধের এই অংশেও সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত কঠোর। ধননন্দের সৈন্যরা হাতে উন্মুক্ত তলোয়ার নিয়ে ভিতরে প্রবেশে উদ্যত, প্রতিটি সন্দেহজনক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের তল্লাশি নিচ্ছে। চাণক্য বুঝতে পারছিলেন না, এই কড়া সুরক্ষা কি আলেকজান্ডারের আক্রমণের কথা ভেবে করা হয়েছে, নাকি এর পেছনে রয়েছে তার নিজের সাবধান বাণী, যা তিনি ধননন্দের দরবারে দিয়েছিলেন। চন্দ্রগুপ্ত এতক্ষণ চুপ করে সবকিছু পর্যবেক্ষণ করছিল। এবার সে তার আচার্যকে জিজ্ঞাসা করল, আচার্য, এখানে তো সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত কঠোর, বিনা লড়াইয়ে আমাদের ভেতরে প্রবেশ অসম্ভব। চন্দ্রগুপ্তর কথা শুনে আচার্য তার মাথায় হাত রাখলেন, আশ্বাসের সুরে বললেন, যখন বুদ্ধি বলে সমাধান সম্ভব, তখন অস্ত্র ব্যবহার মূর্খামি। এই কথা বলেই চাণক্য সামনে পড়ে থাকা গুল্মলতা দিয়ে একটা প্রলেপ তৈরি করে একজন বৈদ্যের ছদ্মবেশ ধারণ করলেন। চন্দ্রগুপ্তকে সঙ্গে নিয়ে প্রবেশ পথের দিকে এগিয়ে গেলেন। বৈদ্যের ছদ্মবেশে চাণক্য আর চন্দ্রগুপ্ত নাগরিকদের ভিড়ে প্রবেশ পথে দাঁড়াতেই তারা দেখলেন, সামনেই দাঁড়ানো একজন পুরুষকে কিছু জিজ্ঞাসাবাদের পরেই সৈন্যরা আটক করে ফেলল।
কেউই বুঝতে পারল না যে তার কি অপরাধ। চাণক্য ভাবলেন, হয়তো এই ব্যক্তি কোনো রাজ্যের গুপ্তচর, আর একে আটক করার জন্যই এত কঠোর সুরক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এরপর এলো চাণক্যের পালা। সম্মুখে থাকা সৈন্য তাকে কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সদ্য প্রস্তুত গুল্মলতার প্রলেপ বের করলেন। সৈন্যকে অভিবাদন জানিয়ে বললেন, আমি আপনাকে বিনীত অনুরোধ করছি যে আপনার হাতের ক্ষততে এই প্রলেপটা লাগিয়ে দেওয়ার অনুমতি দিন। সৈন্যের হতভম্ব অবস্থা দেখে চাণক্য আবার বললেন, চিকিৎসাবিদ্যায় আমার যা জ্ঞান তার উপর নির্ভর করে বলছি, এই ক্ষতর যদি শীঘ্র চিকিৎসা না করা হয় তবে খুব তাড়াতাড়ি এই ক্ষত প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সৈন্য এবার বলল, কিন্তু আপনি? চাণক্য সেই প্রশ্নের উত্তর না দিয়েই বলে চলল, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি একজন কর্তব্যনিষ্ঠ সৈনিক। আপনি প্রতিনিয়ত আমার এবং আমার পরিবারের মতো কত শত মানুষের সুরক্ষার ব্যবস্থা করে চলেছেন। তাই এটা আমার কর্তব্য আপনাকে যথাসম্ভব সহায়তা করা। চাণক্য দেখলেন সৈনিকের মুখে একটা হতভম্ব ভাব ফুটে উঠেছে, কিন্তু আচার্যের চোখের দীপ্তি আর করুণার ভাব দেখে তিনি আর কোনো প্রশ্ন না করেই চাণক্যকে ধন্যবাদ দিয়ে তাদের ভেতরে প্রবেশের অনুমতি দিয়ে দিলেন। চাণক্য আর চন্দ্রগুপ্ত চাণক্যের বাড়ির নিকটে এসে উপস্থিত হলো। একটা গলির পথ অতিক্রম করতেই আচার্যের পা থেমে গেল। চন্দ্রগুপ্ত অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হলো আচার্য? আপনি হঠাৎ করে এরকম থেমে গেলেন কেন? চাণক্য নিজের সতর্ক দৃষ্টি চারিদিকে ঘুরিয়ে বললেন, ধননন্দের গুপ্তচর আমার বাড়ির আশেপাশে থাকতে পারে। হয়তো তারা আমার বাড়ি ফেরার অপেক্ষা করছে। তাহলে উপায়? চন্দ্রগুপ্ত বলে উঠল। চন্দ্রগুপ্তের প্রশ্নের উত্তর চাণক্যের জানা ছিল। তিনি বললেন, একটা উপায় আছে। তুমি ভিক্ষুকের ছদ্মবেশে আমার বাড়িতে যাবে। যদি কোনো গুপ্তচর পাহারায় থাকে তবে তখনই তা স্পষ্ট হবে। চাণক্য প্রস্তাব দিতেই চন্দ্রগুপ্ত আচার্যর আজ্ঞা পালন করতে তার বাড়ির দিকে অগ্রসর হল। কয়েক মুহূর্তের মধ্যেই চন্দ্রগুপ্ত চাণক্যের বাড়ির সামনে গিয়ে হাজির হল। চারিদিকে অতি সতর্ক দৃষ্টিতে নিরীক্ষণ করল চন্দ্রগুপ্ত, কিন্তু কোনো সৈন্য বা গুপ্তচরের অস্তিত্ব খুঁজে পেল না সে। চন্দ্রগুপ্ত তখন দরজায় কড়া নাড়ল। যশোধরা এসে দরজা খুলে দিল। দীর্ঘদিন স্বামীর কোনো খবর না পেয়ে দুশ্চিন্তায় যশোধরার অবস্থা খুবই শোচনীয় হয়ে উঠেছিল, যেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। মা, কিছু ভিক্ষা দেবেন? চন্দ্রগুপ্ত খুবই সরলভাবে বলল। যশোধরার মন বিচলিত ও দুশ্চিন্তাগ্রস্ত ছিল, কিন্তু তাই বলে বাড়িতে আসা ভিক্ষুককে তিনি কখনোই খালি হাতে ফেরাতে পারতেন না। তিনি নিজের সমস্ত দুঃখ একটা শুকনো হাসির অন্তরালে রেখে বললেন, অবশ্যই, ঘরে কিছু সবজি রয়েছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই কথা বলেই চলে যাওয়ার আগেই তিনি চন্দ্রগুপ্তর মুখের দিকে দৃষ্টিপাত করলেন। তার শুকনো ঠোঁট, ক্লান্ত চেহারা দেখে যশোধরার হৃদয় করুণায় পরিপূর্ণ হয়ে উঠল। তিনি বললেন, মনে হচ্ছে তুমি অনেকক্ষণ এইভাবেই ঘুরে বেড়াচ্ছ। দাঁড়াও, আমি সবজির সাথে সাথে তোমার জন্য একটু জল নিয়ে আসছি। এই কথা বলেই যশোধরা ভেতরে চলে গেলেন। এদিকে চন্দ্রগুপ্ত যশোধরার অবস্থা দেখে খুবই অবাক হয়ে গেল। যশোধরা তার হাসির পেছনে যে দুশ্চিন্তা আর দুর্ভাবনাকে লুকিয়ে রেখেছেন সেটা 14 বছরের চন্দ্রগুপ্তরও বুঝতে বাকি রইল না। কিছুক্ষণের মধ্যেই যশোধরা সবজি আর জল নিয়ে দুয়ারে আসতেই চমকে উঠে দেখলেন সেখানে তার স্বামী চাণক্য দাঁড়িয়ে রয়েছে। চাণক্যকে নিজের দুয়ারে দেখে যশোধরা যেন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি এতটাই উত্তেজিত হয়ে পড়লেন যে তার হাত থেকে জলের পাত্রটাও পড়ে গেল। চাণক্যও নিজের স্ত্রীকে সুস্থ অবস্থায় দেখে নিশ্চিন্ত হলেন। দুজনের চোখেই তখন আনন্দাশ্রু। আপনি কোথায় ছিলেন? আপনার জন্য আমি কত চিন্তায় ছিলাম আপনি জানেন। আর এই বালকই বা কে? যশোধরার সকল প্রশ্নের জবাব দেওয়ার আগে চাণক্য চিন্তিত মুখে বললেন, যশোধরা, তোমার কিন্তু এখানে আসা একেবারেই উচিত হয়নি। চাণক্য আর চন্দ্রগুপ্ত দুজনেই ঘরের মধ্যে প্রবেশ করল। যশোধরা তাদেরকে দাঁড় করিয়ে শীঘ্রই সামনে রাখা দেবী মূর্তিকে গড় করে প্রণাম করলেন আর ধন্যবাদ জানালেন। এরপরে অশ্রু সজল চোখে তিনি চাণক্য আর চন্দ্রগুপ্তর সামনে এসে বসলেন। চাণক্য এবার ধীর স্থির হয়ে বসলেন। তারপরে তার স্ত্রীর সব প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। কিভাবে তাকে ধননন্দের সভায় অপমান করা হয়েছিল,
আর সেখান থেকে কিভাবে তার চন্দ্রগুপ্তের সঙ্গে দেখা হয়েছিল সব কিছু বিস্তারে বিবরণ দিয়ে একদম শেষে তিনি একটু থেমে বললেন, যশোধরা, আমার মনে হয় জ্যোতিষ মাধবাচার্যর ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। আমি রাজা হতে পারিনি, কিন্তু এই বালককে আমি রাজা বানানোর প্রতিজ্ঞা করেছি, আর আমি সেটা পূরণ করবই, দৃঢ় প্রতিজ্ঞভাবে চাণক্য বললেন। যশোধরা তার স্বামীর খোলা টিকি দেখে বললেন, আমার দৃঢ় বিশ্বাস স্বামী, আপনার এই খোলা টিকি বাঁধার সুযোগ খুব শীঘ্রই আসবে, আপনি দেখবেন। যশোধরা তার স্বামীকে খুব ভালোভাবেই চিনত। সে জানত চাণক্য যদি কোনো পণ নেয় তবে সে সেটাকে পূর্ণ করবেই। এতটাই দৃঢ় প্রতিজ্ঞ তার স্বভাব। তিনি নিজেও স্বামীর এই স্বপ্নকে বাস্তবায়িত করতে তাকে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিলেন। যশোধরা তার স্বামীকে সুরক্ষিত দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। তার স্বামী তার কাছে ছিলেন, তার সন্নিকটে ছিলেন, এটাই তার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। কারণ এই কদিন ধরে তিনি এক এক রকম ব্যক্তির থেকে এক এক রকম গুজব শুনতে পাচ্ছিলেন, যেগুলো কানে আসা মাত্র তার রাতের ঘুম উড়ে গিয়েছিল। কেউ কেউ বলছিল রাজা ধননন্দ একজন ব্রাহ্মণকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে, তো কেউ বলছিল একজন ব্রাহ্মণ ধননন্দকে তার সভায় দাঁড়িয়ে অপমান করার দুঃসাহস দেখিয়েছিল, তাই তাকে আজীবন কারাবাসের শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু আজকে প্রকৃত সত্যটা সামনে আসতে যশোধরা নিশ্চিন্ত হলেন। স্বামীকে সুস্থ আর স্বাভাবিক দেখে তার খুশির অন্ত ছিল না। রাতে যশোধরা রান্নাঘরে রাতের খাবার তৈরি করছিলেন। তখনই চাণক্য ধীর পায়ে রান্নাঘরে ঢুকলেন। তার হাতে একটা পাত্র ছিল। সেই পাত্রে ছিল একটা সাদা গাঢ় পদার্থ। সেটি দেখেই যশোধরা একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, এটা কি নিয়ে এসেছেন স্বামী? কোনো ঔষধ? আপনার শরীর ঠিক আছে তো? যশোধরার প্রশ্নের উত্তরে এবার চাণক্য যা বললেন সেটা শুনে যশোধরার হাত পা কেঁপে উঠল। তিনি সবিস্ময়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন শুধু। চাণক্য বললেন, ঔষধি নয় যশোধরা, বিষ। যশোধরার চোখে মুখে সন্দেহ ফুটে উঠল। কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করলেন যশোধরা, বিষ? কিন্তু কিসের জন্য স্বামী? চন্দ্রগুপ্তের জন্য। চাণক্য খুব শান্ত কণ্ঠেই কথাটা বললেন। যশোধরার পায়ের তলা থেকে যেন এক মুহূর্তেই জমি সরে গেল। একজন ছোট্ট বালক, যাকে তার স্বামী নিজে নিয়ে এসেছেন, তাকে বিষ দেবার কথা শুনে যশোধরার হৃদয় অবধি কাঁপতে থাকল। সে ভাবতে পারছিল না যে তার স্বামী এরকম কেন বলছে। যে বালককে মগধের সম্রাট বানানোর স্বপ্ন দেখছেন চাণক্য, তাকে বিষ দিতে চলেছেন নিজের হাতে। কিন্তু কেন? বিষ, তাও চন্দ্রগুপ্তর জন্য? স্বামী, এটা কি বলছেন আপনি? চাণক্যের কথা শুনে স্তম্ভিত হয়ে প্রশ্ন করলেন তার স্ত্রী যশোধরা। চাণক্য যশোধরার মনের ভাব খুব ভালো করেই বুঝতে পারলেন। তিনি তাকে শান্ত করার চেষ্টা করে বললেন, যশোধরা, তুমি তো জানোই বিষে বিষক্ষয় হয়। আমি চন্দ্রগুপ্তকে এতটাই সমর্থ করে তুলতে চাই যাতে কোনো বিষেই ওর কোনরূপ ক্ষতি না হয়। যশোধরাকে চুপ থাকতে দেখে চাণক্য বললেন, চন্দ্রগুপ্ত ভবিষ্যতে সম্রাট হবে, আর ভাবি মগধ সম্রাটের শত্রু তাকে বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করতে পারে। তখন আমার এই বিষই ওর মিত্র হবে। শত্রুর বিষ চন্দ্রগুপ্তের শরীরে কোনো প্রকার ক্রিয়া করতে পারবে না। সেই জন্যই আমি আজকে থেকেই ওর খাবারে অল্প অল্প করে বিষ মেশানো শুরু করব। চাণক্যের কথা শুনে যশোধরা এবার দুশ্চিন্তামুক্ত হয়ে হেসে বলল, আপনার লীলা ভগবান ছাড়া আর কেউ জানে না। যশোধরার কথা শুনে চাণক্য স্মিত হাসলেন আর বলে উঠলেন, ভগবান আমার কর্মের বিষয়ে জানুক আর নাই বা জানুক, আমি কিন্তু ভগবানের একটা লীলার বিষয়ে খুব ভালো করেই জানি, আর সেটা হলো তোমাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া। তুমিই আমার শক্তি। আমি জীবনে যেটুকুই করতে পেরেছি তার সবটাই তোমার সহযোগিতায়। তুমিই আমার প্রেরণাদাত্রী। চাণক্যের কথাগুলো যশোধরার মন ছুঁয়ে গেল। সে লজ্জিত মুখে বলল, এবারে ভোজন করি আমরা, বেচারা চন্দ্রগুপ্ত অভুক্ত রয়েছে। চাণক্য চন্দ্রগুপ্তর ভোজনের মধ্যে অল্প মাত্রায় বিষ মিশিয়ে দিলেন। কিছুক্ষণের মধ্যেই বিষক্রিয়া শুরু হলো। চন্দ্রগুপ্ত নেশাতুর লাগতে শুরু করতেই সে গভীর নিদ্রায় নিমজ্জিত হলো।
ছোট্ট চন্দ্রগুপ্তকে এইভাবে নিদ্রিত দেখে যশোধরার মন মমতায় পরিপূর্ণ হয়ে উঠল। সে এক মনে চন্দ্রগুপ্তর নিষ্পাপ ঘুমন্ত মুখশ্রী দেখছিল। ঠিক তখনই চাণক্য তাকে ডাকলেন। কাল সকালেই আমাদের তক্ষশিলার উদ্দেশ্যে রওনা দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমায় চন্দ্রগুপ্তর সম্রাট হওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে, আর তার জন্য প্রয়োজন ওর সুচারু শিক্ষার ব্যবস্থা করা। যশোধরা এক মনে কথাগুলো শুনছে দেখে চাণক্য আবার বললেন, কিন্তু যাওয়ার আগে আমাকে একবার শম্ভু কাকার সাথে দেখা করতে হবে। রাজা ধননন্দকে পরাস্ত করতে হলে ওনার সহায়তা আমার একান্ত প্রয়োজন। একসাথে এতগুলো কথা বলে চাণক্য থামলেন। শম্ভু কাকার নাম শুনে যশোধরার মুখ তখন যেন ভয়ে বিবর্ণ হয়ে গিয়েছে। আপনি কেন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওনার সাথে দেখা করতে চাইছেন? যদি কেউ আপনাকে চিনে ফেলে? আপনি আমায় বলুন না, আমি আপনার বার্তা শম্ভু কাকা অবধি পৌঁছে দেব। যশোধরার কথা শুনে চাণক্য তাড়াতাড়ি বলে উঠলেন, না না যশোধরা, না, এসবের মধ্যে আমি তোমার জীবন সংকটে ফেলতে পারবো না। প্রতিজ্ঞা যখন করেছি তখন সমস্ত বিপদের জন্য প্রস্তুত থাকতেই হবে। যশোধরার ভয় নিরর্থক ছিল না। শম্ভুনাথ চাণক্যের পিতা চনকের বাল্যকালের বন্ধু এবং তার হিতৈষী হলেও তিনি ছিলেন ধননন্দের সভার একজন মন্ত্রী। আর এটা তো নিশ্চিত ছিল যে মন্ত্রীর গতিবিধির ওপরে কারো না কারোর দৃষ্টি থাকবেই। একদিকে চাণক্য ধননন্দকে তার গদি থেকে উপড়ে ফেলতে চাইছিলেন, অন্যদিকে ধননন্দের মুখ্যমন্ত্রী অমাত্য চাণক্যের মৃত্যুর ষড়যন্ত্র করছিল। কিন্তু এই বিষয়ে চাণক্য সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। এইবারে আসা যাক ধননন্দের মুখ্যমন্ত্রী অমাত্যের বিষয়ে। যেদিন থেকে চাণক্য ধননন্দের সর্বনাশ করার প্রতিজ্ঞা করেছিলেন, সেই দিন থেকেই অমাত্য চাণক্যকে সহ্য করতে পারছিলেন না। অমাত্য জানত চাণক্য কতটা প্রভাবশালী আর বুদ্ধিমান ব্যক্তিত্ব। তিনি ধননন্দকে বলতে চাইছিলেন যে তিনি চাণক্যকে জীবিত ছেড়ে দিয়ে কত বড় ভুল করেছেন। কিন্তু রাজা তার ভোগবিলাসে এতটাই ব্যস্ত থাকতেন যে তার সাথে কারোর দেখা করার সময় অবধি থাকতো না। বহুদিন ধরে কাঙ্ক্ষিত সুযোগ আজকে পেয়ে গেলেন অমাত্য। ধননন্দের সাথে দেখা করতে তার কক্ষের দিকেই যাচ্ছিলেন তিনি। কিন্তু পথেই রাজা ধননন্দের সাথে দেখা হয়ে গেল অমাত্যর। রাজাকে দেখে প্রণাম করতেই ধননন্দ বেশ অবাক হয়ে বলে উঠলেন, কি ব্যাপার মহামন্ত্রী, এমন কি বিপদ এসে গেছে যে এই রাতে আপনি আমার সাথে দেখা করতে চলে এলেন? মহামন্ত্রী নম্রভাবে বললেন, আমায় ক্ষমা করবেন মহারাজ, বিপদ কিন্তু এখনো আসেনি, তবে খুব শীঘ্রই আসতে পারে। মহামন্ত্রীর কথাগুলো শুনে রাজা খুবই বিরক্ত হয়ে বললেন, এইরকম হেয়ালি করে কথা বলছেন কেন? যা বলবেন সেটা স্পষ্ট ভাষায় বলুন। মহামন্ত্রী রাজার মনের ভাব বুঝতে পেরে মাথা নিচু করে বললেন, মহারাজ, আমি আপনাকে চাণক্য নামক বিপদের ব্যাপারে অবগত করতেই এসেছিলাম। চাণক্য মানে সেই ব্রাহ্মণ যে আপনাকে... এইটুকু বলেই মন্ত্রী থেমে গেলেন। মন্ত্রীর কথাগুলোকে রাজা একটুও গুরুত্ব না দিয়ে জোরে জোরে হাসতে শুরু করলেন। তারপরে নিজের দাঁত পিষে কুপিত গলায় বললেন, ওই দরিদ্র ব্রাহ্মণ, তুমি কি এখানে ওই ব্রাহ্মণের বিষয়ে কথা বলতে এসেছ? ধননন্দের ক্রোধ আর বিরক্তি দেখে মন্ত্রী থমকে গেলেও পরক্ষণেই বিনম্রতার সাথে বললেন, মহারাজ, ও দরিদ্র হতে পারে, কিন্তু ও খুবই চতুর এবং বুদ্ধিমান। ক্ষমা করবেন, কিন্তু আমার মনে হয় আপনি ওকে দেশ থেকে নির্বাসনের শাস্তি দিয়ে খুবই ভুল করেছেন। আপনার ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল। মন্ত্রীর কথা শুনে রাজা একটু শান্ত হলেন। তিনি স্বাভাবিকভাবেই বললেন, মহামন্ত্রী, ধননন্দ জানে কে বুদ্ধিমান আর কে মূর্খ। ওই ব্রাহ্মণ মহা মূর্খ। ও আবার কার বিপদ ঘটাবে? ধননন্দের গলায় তাচ্ছিল্যের সুর। রাজা তৎক্ষণাৎ তার কক্ষের দিকে চলে গেলেন। অমাত্য কিন্তু তখনও সেইখানেই দাঁড়িয়ে রইলেন। তিনি চাণক্যর সত্যতা রাজাকে বুঝিয়ে উঠতে না পারলেও নিজে ভালো করেই জানতেন চাণক্য কতটা দৃঢ় সংকল্পের ব্যক্তি। একবার কিছু প্রতিজ্ঞা করলে যে কোনো মূল্যেই তিনি সেটা বাস্তবায়িত করার চেষ্টা করেন। অমাত্য সেখানে দাঁড়িয়েই একটা দীর্ঘশ্বাস ফেললেন।
তারপর মনে মনে বললেন, মহারাজ, আপনার ধারণা না থাকলেও আমি জানি ওই চাণক্য কি কি করতে পারে। ওই কাঁটাকে রাস্তা থেকে সরানোর কাজ এখন আমাকেই করতে হবে। এই বলেই তিনি একজন গুপ্তচরকে ডেকে পাঠালেন আর তাকে মৃদু স্বরে কিছু একটা বলে তাড়াতাড়ি রাজপ্রাসাদের বাইরে পাঠিয়ে দিলেন। রাত তখন প্রায় শেষ প্রহর। সূর্যের আলো ফুটতে তখনও দেরি রয়েছে। কালো চাপ চাপ অন্ধকার তখনও সারা আকাশকে চাদরের মতো ঢেকে রেখেছে। চাণক্য নিজের মুখ কম্বল দিয়ে ঢেকে শম্ভুনাথের সাথে দেখা করার জন্য বেরিয়ে গেলেন। এই শেষ রাতই তার সাথে দেখা করার উপযুক্ত সময় ছিল, কারণ মন্ত্রী শম্ভুনাথ মহাদেবের একজন বড় ভক্ত। তিনি নিত্য সূর্যোদয়ের আগেই নগরের শেষ প্রান্তে অবস্থিত দেবাদিদেব মহাদেবের মন্দিরে গিয়ে পুজো করতে যেতেন। চাণক্য সারা শরীর কম্বল দিয়ে ঢেকে নগরের প্রান্তের সেই শিব মন্দিরের কাছে গিয়ে উপস্থিত হলেন। মন্দিরের কিছু দূরেই চাণক্য সতর্ক দৃষ্টিতে চারিদিক নিরীক্ষণ করছিলেন। মন্দিরের ঘণ্টার ধ্বনি শুনে চাণক্য উপলব্ধি করলেন যে শম্ভুনাথ পুজো করতে এসে গেছে। কিন্তু তিনি এটা জানতেন না যে শম্ভুনাথ একা এসেছেন নাকি তার সাথে আরো কেউ রয়েছে। তাই এই বিষয়ে না জেনে তিনি শম্ভুনাথের কাছে যেতে পারছিলেন না। মন্দিরের চারিদিকে কাউকেই দেখতে পেলেন না চাণক্য। কিছুটা নিশ্চিন্ত হয়ে মন্দিরের দিকে অগ্রসর হতেই একটা শব্দ শুনতে পেয়ে থমকে দাঁড়ালেন। শব্দের উৎসের দিকে দৃষ্টি যেতেই চিন্তিত চাণক্যের কপালে ফুটে উঠল এক রাস বলিরেখা। তিনি দেখতে পেলেন গাছের আড়ালে ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে একজন, তার দৃষ্টি নিবদ্ধ মন্দিরের দিকেই। চাণক্য বুঝে গেলেন শম্ভুনাথ একা নয়, তার উপর নজর রাখার জন্য গুপ্তচর নিয়োগ করা হয়েছে। এবার চাণক্য নিজের বুদ্ধিতে শান দিতে শুরু করলেন যাতে তিনি শম্ভুনাথের সাথে দেখা করতে পারেন। এদিকে শম্ভুনাথের পুজো প্রায় শেষের দিকে। চাণক্য শম্ভুনাথের সাথে দেখা করার উপায় ভাবতে শুরু করলেন। ভোরের হাওয়াতে চাণক্যের টিকির চুল উড়ছিল, সেটাকে সামলে নিলেন চাণক্য। তারপরে কম্বল দিয়ে ভালো করে মুখটাকে ঢেকে নিলেন। এরপর চাণক্য যা করলেন সেটা কোনো সাধারণ মানুষের পক্ষে করা তো দূর, ভাবাও সম্ভব ছিল না। চাণক্যের চাতুর্য এই কারণেই বিশ্ববন্দিত। কম্বল দিয়ে মুখটা ঢেকে চাণক্য গিয়ে দাঁড়ালেন গাছের আড়ালে লুকিয়ে থাকা গুপ্তচরের পিছনে। গুপ্তচর আচমকাই পেছনে আরেকজন কম্বলে ঢাকা ব্যক্তিকে দেখে চমকে উঠলেন। তারপরে কোমর থেকে একটা ছুরি বের করে কর্কশ গলায় বললেন, কে তুমি? এক্ষুনি পরিচয় দাও নিজের। চাণক্য নির্ভীকভাবে গুপ্তচরের চোখে চোখ রেখে সহজভাবেই বললেন, এই যে মূর্খ, গুপ্তচর হওয়ার শিক্ষা কোথা থেকে নিয়েছো বলো তো? তুমি কি এতটুকুও জানো না যে একজন গুপ্তচরের প্রধান অস্ত্রই হলো তার গোপনীয়তা? চাণক্যের কথা শুনে গুপ্তচর দ্বিধায় পড়ে গেল। কে এই ব্যক্তি? ছুরি দেখেও নির্ভয় তাকিয়ে আছে। নিজের মনের অবস্থা বুঝতে না দিয়ে সে বলল, তোমার মতো শত শত ঠক জচ্চরকে আমি রোজ শায়েস্তা করি। শেষবারের মতো বলছি কিন্তু, নামাও মুখের কম্বল। গুপ্তচর তার ছুরির ফলা চাণক্যের দিকে বাড়াতেই চাণক্য গম্ভীর কণ্ঠে বলল, মূর্খ, নিজের থেকে বরিষ্ঠ গুপ্তচরকে ছুরি দেখাচ্ছিস? তোকে পাঠানো হয়েছিল মন্ত্রী শম্ভুনাথের ওপরে নজর রাখার জন্যে। যদি সে ওই দরিদ্র ব্রাহ্মণের সাথে দেখা করার চেষ্টা করে, সেই তথ্য তৎক্ষণাৎ পৌঁছে দেওয়ার জন্যে। এইভাবে তুই তোর কাজ করছিস? এই তোর নিষ্ঠা? এই তোর কর্তব্যপরায়ণতা? চাণক্যের আত্মবিশ্বাস ওই গুপ্তচরকে তার সামনে প্রভাব বিস্তার করতে দিচ্ছিল না। তার হাতের ছুরিটা কাঁপতে দেখে চাণক্য আরো দৃঢ়তার সাথে বলল, মুখটা তো ঢেকে রাখিসনি, আবার কানেও কি তুলো গুঁজে রেখেছিস? মন্দিরের পশ্চিম দিক থেকে যে শব্দ আসছে সেটাও নিশ্চয়ই কানে যায়নি। অপ্রতিভ গুপ্তচরকে ইতস্তত করতে দেখে চাণক্য আবার বলল, এত বড় গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য কি করে তোকে চয়ন করা হলো? তুই গুপ্তচরের নামে একটা কলঙ্ক, আর এই সব কলঙ্ককে যত দ্রুত সম্ভব বহিষ্কৃত করাই শ্রেয়। এতগুলো কথা একসাথে বলে চাণক্য থামলেন। চাণক্যের আত্মবিশ্বাস, অটল ভাব দেখে ততক্ষণে গুপ্তচরের আত্মবিশ্বাস নত হয়েছে। সে তখনই চাণক্যের পায়ে লুটিয়ে পড়ল আর হাত জোড় করে বলল, ক্ষমা প্রভু, ক্ষমা। দয়া করে এই ভুল শোধরানোর একটা সুযোগ আমায় দিন। বিশ্বাস করুন, এরপরে আর কখনো এরূপ ভুল হবে না। আপনাকে অভিযোগের কোনো সুযোগ আমি দেব না। চাণক্য এবার মৃদু হাসলেন।
তিনি বুঝলেন যে গুপ্তচর এখন পুরোপুরি তার বশংবদ। তবুও তিনি গম্ভীরভাবেই বললেন, শেষ সুযোগ দিচ্ছি তোমাকে, এক্ষুনি ছুটে গিয়ে মন্দিরের পশ্চিম দিকটা দেখে এসো। যতক্ষণ ওই শব্দের উৎস পাচ্ছ ফিরবে না, ততক্ষণ আমি শম্ভুনাথের ওপরে নজর রাখছি। আর হ্যাঁ, মনে রেখো, একটা লোকও যেন পালাতে না পারে। চাণক্যের কথা শুনে ওই গুপ্তচর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে তক্ষুনি নিজের মুখ ঢেকে অতি উৎসাহের সাথে মন্দিরের পশ্চিম দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল। এদিকে শম্ভুনাথও ততক্ষণে তার পুজো শেষ করে মন্দিরের সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন। চাণক্য এক মুহূর্ত সময় নষ্ট না করে শীঘ্রই শম্ভুনাথের কাছে গেলেন। কম্বল সরিয়ে নিজের মুখ দেখিয়ে শম্ভুনাথকে প্রণাম করলেন চাণক্য। চাণক্যকে দেখে শম্ভুনাথ যেন চমকে উঠলেন। ঠিক তখনই মন্দিরের পশ্চিম দিক থেকে একটা শব্দ শোনা গেল। চাণক্য আর শম্ভুনাথ দুজনেই সজাগ হয়ে উঠলেন। চাণক্যের মনে হলো সেই গুপ্তচর বুঝি ফিরে আসছে। চাণক্য কি পারবে শম্ভুনাথের সাথে সাক্ষাতের উদ্দেশ্য পূরণ করতে, নাকি গুপ্তচরের কাছে স্পষ্ট হবে চাণক্যের ছলনা? ধরা পড়লে শুধু চাণক্য নয়, বৃদ্ধ শম্ভুনাথেরও জীবন সংশয়।